ওয়েলকাম টু TWS একাডেমি। সবাই কেমন আছো? আজ আমরা উচ্চ প্রাথমিক টেট অর্থাৎ আপার প্রাইমারি টেটের সমাজবিদ্যার পেডাগোগিক্যাল পোরশন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই জানো সেখানে আমাদের সমাজবিদ্যাটা কিভাবে লার্নিং প্রসেস থেকে শুরু করে সবকিছুই কিন্তু সেখানে পড়তে হবে আমাদেরকে। তো এই লার্নিং প্রসেস অর্থাৎ কিভাবে ছেলেমেয়েরা শিখবে, কিভাবে শেখাতে হবে, এই সমাজবিদ্যার এই পোরশনটা সেটাকে বলা হচ্ছে সমাজবিদ্যার পেডাগোগিক্যাল পোরশন। সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তাই অনেকে হয়তো জানো না আপার প্রাইমারি সিলেবাস, অনেকে জানো কিন্তু এটা জানো না যে পেডাগোগিক্যাল পোরশন কোন জায়গা থেকে আসবে বা কোন এরিয়া থেকে আসতে পারে। তো আমাদের এই ক্লাস এই জন্যই যে তোমাদের ওই জায়গাগুলো থেকে অ্যাকোয়ার করা, ওই জায়গার উপরে দক্ষতা তৈরি করা, যাতে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন একটা কনসেপ্ট যেন তোমাদের মধ্যে থাকে। তাই এখানে লেখা রয়েছে, দেখো যে উচ্চ প্রাথমিক টেটের সমাজবিদ্যা এবং পেডাগোগিক্যাল মাস্টার ক্লাস এবং এমসিকিউ সমাধান থেকে ধারণার গভীরে, অর্থাৎ এই লেখার মধ্যে এটাই বোঝাচ্ছে যে এই কোশ্চেনগুলো আনসার করার সাথে সাথে এর যে কনসেপ্ট পাবে সেই কনসেপ্টটা অন্য কোনো কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। তাই সমাধানের গভীরে তুমি কিন্তু যেতে পারবে। তাহলে রেডি সবাই? আমরা শুরু করতে চলেছি আপার প্রাইমারি সমাজবিদ্যার পেডাগোগিক্যাল পোরশন। তোমরা জানো যে আপার প্রাইমারি সিলেবাসে সিডিপি থাকে কত মার্কস? 30 মার্কস। সেই 30 মার্কস, তাছাড়া বাংলা 30, ইংরাজি 30 এবং তার সাথে সাথে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, যারা শুধুমাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো বা সায়েন্সের, তাদের ওদিকে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের পোরশনগুলো থাকবে। আর যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তারা এই সোশ্যাল স্টাডিজ অর্থাৎ ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, পরিবেশ বিদ্যা, সমাজবিদ্যা এগুলো থেকে সাধারণত থাকবে। এরই পেডাগোগিক্যাল পোরশন হচ্ছে এই কোশ্চেনগুলো নিয়ে তৈরি। ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসটা করবে এবং উত্তর করার চেষ্টা করবে। প্রথমে দেখো, উচ্চ প্রাথমিক স্তরে ইতিহাসের কোন যুদ্ধ পড়ানোর সময় নিচের কোনটি সবচেয়ে সার্থক শিক্ষণ উদ্দেশ্য? এই ধরনের টার্মের সাথে তোমাদের পরিচিত হতে হবে। এই কারণে কি বলা হচ্ছে, উচ্চ প্রাথমিক স্তরে ইতিহাসের কোন যুদ্ধ পড়ানোর সময় নিচের কোনটি সবচেয়ে সার্থক শিক্ষণ উদ্দেশ্য বলা যায়? যেটা শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে তার সার্থক শিক্ষণ উদ্দেশ্য কোনটি? প্রতিটা কোশ্চেনের উত্তরগুলো অবশ্যই পড়বে, যেমন যুদ্ধের তারিখ, সাল, প্রধান সেনাপতিদের নাম নির্ভুলভাবে মুখস্থ রাখা। এরপরে রয়েছে যুদ্ধের কারণ এবং তার সুদূর প্রসারী সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ। বিজয়ী এবং বিজিত উভয় পক্ষের সামরিক কৌশলের একটা তুলনামূলক তালিকা তৈরি করা। মনে হচ্ছে না যে এই ধরনের কোশ্চেনের উত্তরগুলো করার সময় অপশনগুলো অনেকটা কাছাকাছি, সবগুলোই উত্তর হবে এরকম মনে হচ্ছে না? হচ্ছে কিনা? হচ্ছে না? এই ধরনের কোশ্চেনগুলোকে বলা হয় সমাজবিদ্যার পেডাগোগি পোরশন, যেখানে উত্তর করতে গেলে তোমাকে পেডাগোগিক্যাল দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে তোমাকে বিশ্লেষণ করতে হবে যে উপযোগী কোনটি হবে। দেখো, উচ্চ প্রাথমিক স্তরে ইতিহাস পড়ানোর সময় সবচেয়ে শিক্ষণ উদ্দেশ্য, যেটা সার্থক যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যুদ্ধের কারণ জানা, তার ফলাফল জানা। অর্থাৎ যুদ্ধের কারণ, তার সুদূর প্রসারী সামাজিক রাজনৈতিক প্রভাব, এটা কিন্তু বিশ্লেষণ করা উচ্চ প্রাথমিক স্তরে ইতিহাসের কোন যুদ্ধ পড়ানোর সময় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, উচ্চ প্রাথমিক স্তরে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা তো অত জ্ঞানী নয়। তাদের শিক্ষণ সামর্থ্যের দিকে বিচার করে, লেভেলের দিকে বিচার করে শিক্ষক যখন পড়াবেন তা অবশ্যই গল্পের আকারে পড়াবেন এবং সেখানে যুদ্ধের কারণ সুন্দরভাবে বর্ণনা করবেন এবং এই যুদ্ধের ফলে কি ক্ষয়ক্ষতি হলো, পরিবেশের উপর কি প্রভাব পড়লো, এটা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেবেন। তাই বলা হচ্ছে যুদ্ধের কারণ এবং তার সুদূর প্রসারের সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ। 2 নম্বর দেখো, সমাজবিদ্যা শিক্ষায় এনকোয়ারি অ্যাপ্রোচ ব্যবহারের প্রধান সুবিধা কি? সমাজবিদ্যা শিক্ষায় এনকোয়ারি অ্যাপ্রোচের ব্যবহারের প্রধান সুবিধা কি?
সমাজবিদ্যার শিক্ষায় এনকোয়ারি অ্যাপ্রোচ ব্যবহারের প্রধান সুবিধা কি? এনকোয়ারি করা, অনুসন্ধান করা, শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয়কে প্রশ্ন করা এবং তথ্য প্রমাণের অভ্যাস গড়া, নাকি পাঠ্য বইয়ের কঠিন অধ্যায়গুলো দ্রুত পড়ে শেষ করার একটা কৌশল তৈরি করা? প্রশ্নের উত্তর পড়বে এবং প্রশ্নটাও ভালো করে পড়বে, তাহলেই কিন্তু তুমি উত্তর করার দক্ষতা তৈরি হবে। সমাজবিদ্যার শিক্ষায় এনকোয়ারি অ্যাপ্রোচ ব্যবহারের প্রধান সুবিধা কি? উত্তর করবে সবাই। সমাজবিদ্যার শিক্ষায় দেখো ভালো করে, এনকোয়ারি অ্যাপ্রোচ ব্যবহারের প্রধান সুবিধা যেটা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয়কে প্রশ্ন করার এবং তথ্য প্রমাণের অভ্যাস গড়ে তোলা। এনকোয়ারি অ্যাপ্রোচ এটা অনুসন্ধানমূলক যে দৃষ্টিভঙ্গি, সেটা যদি কোনো শিক্ষার্থী থাকে বা গড়ে তোলা যায়, কোনো সাবজেক্ট বা কোনো টপিকের উপরে সে কিন্তু প্রশ্ন করতে পারে, সে কিন্তু একটা প্রশ্ন করার মানসিকতা থাকতে পারে। যদি বলা হয় যে শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয়কে প্রশ্ন করা, যে টিচার যেটা পড়া দিলেন শিক্ষার্থীরা হুবহু সেই নির্দেশ শুনে মুখস্থ করে নিল এবং শিক্ষকের সামনে সেটা মুখস্থ বিদ্যার প্রয়োগ করে নিল, এটা নয়। প্রশ্ন করতে হবে, অর্থাৎ কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্ন এবং তথ্য প্রমাণ যদি তার মধ্যে জোগাড় করার অভ্যাস, প্রমাণের এক জায়গায় করার অভ্যাস গড়ে তোলা, এটাই হচ্ছে এনকোয়ারি অ্যাপ্রোচ, যেটা উচ্চ প্রাথমিক শিক্ষায়, সমাজবিদ্যা শিক্ষায় অতি গুরুত্বপূর্ণ একটা পাঠ। বাদ বাকি অপশন কেন হবে না? দেখো, পাঠ্য বইয়ের কঠিন অধ্যায়গুলো দ্রুত পড়ে শেষ করা, এই যে এইটুকু লাইন পড়েই আমি এইটুকু বাদ দেব। কি বললাম? কঠিন অধ্যায়গুলো দ্রুত পড়ে শেষ করা বাদ দিয়ে দিলাম, কারণ এটা পেডাগজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে সঠিক নয়। শুধু শেষ করার মানসিকতা নয়, সিলেবাস শেষ করার মানসিকতা নয়, ইন্টারনেটে পাওয়া বিভিন্ন তথ্যের মধ্যে প্রয়োজনীয় নোট তৈরি করে শেখা। নোট তৈরি করা অবশ্যই প্রয়োজন, অনেকে উত্তর এটাও দিতে পারে, কিন্তু নোটটাই সর্বস্ব নয়। পরবর্তীকালে সেই নোটই থেকে যাবে, মাথায় কিছু থাকবে না। শিক্ষকের দেওয়া উত্তরের সত্যতা যাচাই করার জন্য লাইব্রেরিতে সময় কাটানো। শিক্ষক তোমাকে ভুল শেখাবে, এই চিন্তা ভাবনা আনাটাই পাপ। তাহলে আমরা যদি সঠিক উত্তর দেখি, অপশন এ সঠিক উত্তর। 3 নম্বর দেখো, একজন সমাজবিদ্যার শিক্ষক হিসাবে আপনার প্রধান অগ্রাধিকার কোনটা হওয়া উচিত? আপনার প্রায়োরিটি কোনটি? একজন সমাজবিদ্যার শিক্ষক হিসাবে আপনার প্রধান অগ্রাধিকার কোনটি? একজন সমাজবিদ্যার শিক্ষক হিসাবে আপনার প্রধান অগ্রাধিকার কোনটি? দেখো, একজন সমাজবিদ্যার শিক্ষক হিসাবে যদি আপনার প্রধান অগ্রাধিকার হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি গঠন, এই জিনিসটা কিন্তু তোমাকে গঠন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি যদি গঠন না করতে পারি, তাহলে সমাজবিদ্যার শিক্ষক হিসাবে এটা অগ্রাধিকার পাবে না। কারণ কি, যে শিক্ষার্থীদেরকে আমি শেখাচ্ছি কোনো একটা টপিকের উপরে কোনো একটা বিষয়বস্তু, সেটা বিশ্লেষণাত্মক। যেমন মনে করো যে আমি শিক্ষার্থীদের অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে পড়াচ্ছি, তো কলিঙ্গ যুদ্ধ হওয়ার পর অশোকের মধ্যে যে পরিবর্তন এসেছিল, এটা একটা বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের সামনে যদি আমরা উপস্থাপন করি, যে হঠাৎ করে সম্রাট অশোকের একটা পরিবর্তন কেন আসলো। কোন ঐতিহাসিক বলে থাকেন যে সীমানা সব দিকে সমান রয়েছে, অর্থাৎ সাম্রাজ্য বিস্তারের জায়গা নেই, তাই তিনি যুদ্ধ ছেড়েছিলেন। কোন ঐতিহাসিক বলে থাকেন যে একটা কলিঙ্গ যুদ্ধের হতাহতের জন্য একটা বিশাল পরিবর্তন এনেছিল। তো এই ধরনের বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলার অভ্যাস তৈরি করা। মুখস্থ বিদ্যা কিন্তু বেশি দিন থাকে না। দেখো যে মুখস্থ বিদ্যা এইটুকু দরকার হয় যে যুদ্ধে কে জিতেছে, বা মুখস্থ করা বা প্রচলিত সমাজ ব্যবস্থাকে অন্ধভাবে মেনে নেওয়া, এটা মুখস্থ বিদ্যা। এই মুখস্থ বিদ্যাটা পরিণাম এরকম দেখতে হবে। আর যদি আমি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দেখি,
তাহলে দেখো পরিণাম আরো সুন্দর হবে। অর্থাৎ যেখানে জ্ঞানের ওয়েটেজও যেমন বেশি হবে, তেমনি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদেরকে আরো বিশ্লেষণ করতে সহায়তা করবে। পরে কোশ্চেন দেখো, সামাজিক রাজনৈতিক জীবন পাঠ্য বইয়ে কার্টুন ব্যবহারের মূল কারণ কি? মানে কি, আমাদের বিভিন্ন ধরনের বইয়ে যে দেখবে যে মানুষের ছবির একটা আর্ট করা হয়েছে, যেটা হচ্ছে বলা যায় যে কার্টুন, বিভিন্ন জায়গায় কার্টুন ব্যবহার করা হয়েছে। তো সামাজিক রাজনৈতিক জীবন বোঝাতে গেলে কোনো পাঠ্য বইয়ে যদি থাকে তো কার্টুন ব্যবহার করা হয়, এর কারণ কি? কার্টুনগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে কি বোঝানো হচ্ছে? চারখানা অপশন রয়েছে, অপশনগুলো অবশ্যই পড়বে, পড়ে উত্তর করবে যে সামাজিক রাজনৈতিক জীবন পাঠ্য বইয়ে কার্টুন ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি বা কারণ কি। দেখো সামাজিক ও দেখবে বিভিন্ন ছোট্টদের বইতে যে কার্টুনগুলো ব্যবহার করা হয় সেগুলো মানুষের ছবিও তো থাকতে পারতো, কিন্তু কার্টুন কেন ব্যবহার করা হয় আর শিক্ষার্থীদেরকে এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? দেখো ভালো করে উত্তরটা দেখো, জটিল রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলোকে ব্যঙ্গাত্মক ও সহজভাবে উপস্থাপন করা। শিশুরা কার্টুন দেখতে ভালোবাসে না? শিশুরা কার্টুন দেখতে ভালোবাসে তো, অর্থাৎ কার্টুনের মাধ্যমে যদি তাদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারি, কার্টুনের মাধ্যমে যদি তাদেরকে সামাজিক রাজনৈতিক জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু তারা ওই জিনিসটা সবচেয়ে বেশি ভালোভাবে অ্যাকোয়ার করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের লেভেলে গিয়ে যদি কার্টুনটা ব্যবহার করা যায়, তাহলে তাদের মধ্যে শেখার ক্ষমতা এবং ধরে রাখার ক্ষমতা, সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি পরিমাণে থাকবে। অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক জীবনে কার্টুন ব্যবহারের মূল কারণ হচ্ছে যে যে জটিল আমাদের জীবনের যে জটিল সমস্যা রয়েছে সেগুলো ব্যঙ্গাত্মক ও সহজভাবে উপস্থাপন করা। এখানে রয়েছে দেখো কার্টুন ব্যবহারের যে জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ব্যঙ্গাত্মক ও সহজবোধ্যভাবে উপস্থাপন করা। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি সমাজবিদ্যা শিখনের সেকেন্ডারি সোর্স? এর উদাহরণ। সমাজবিদ্যার শিখনে সেকেন্ডারি সোর্সের উদাহরণ কোনটি? আমার ক্লাস যারা করেছো, এর আগে আমার দুখানা ক্লাস আপার প্রাইমারি রিসেন্টলি হয়েছে, তা সেই ক্লাসগুলো যারা দেখেছো তারা অবশ্যই প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্স সম্পর্কে জানো, যে সমাজবিদ্যার শিখনে সেকেন্ডারি সোর্স বলতে কি বোঝানো হয়। সবাই উত্তর করতে পারবে? নিশ্চয়ই উত্তর করবে। নিচের কোনটি সমাজবিদ্যা শিখনে সেকেন্ডারি সোর্সের উদাহরণ? কোন প্রত্নতাত্ত্বিক খনন কার্যে পাওয়া প্রাচীন মৃৎপাত্রের ভগ্নাংশ বা টুকরো, স্বাধীনতা সংগ্রামী কর্তৃক জেলে বসে লেখা তার ব্যক্তিগত ডায়েরির পাতা, কোন আধুনিক ঐতিহাসিকের লেখা প্রাচীন ভারতের শাসন ব্যবস্থার উপর বই, সরকারি মহাফেজখানা সংরক্ষিত কোন প্রাচীন রাজার আসল তাম্রলিপি। দেখো সেকেন্ডারি সোর্স যখন আমরা বলবো তখন সেটা হচ্ছে কোন আধুনিক ঐতিহাসিকের লেখা প্রাচীন ভারতের শাসন ব্যবস্থার উপর বই। বিভিন্ন ধরনের বই তোমরা পাবে, যেমন প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা, সেখানকার ধর্মীয় জীবন, প্রাচীন যুগের রাজনৈতিক জীবন কেমন ছিল, হ্যাঁ বিভিন্ন ধরনের মানে কৃষ্টি কালচার কেমন ছিল, বিভিন্ন লেখকের বিভিন্ন বই পাবে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স। যদি আমরা এটা আরো ভালোভাবে দেখি, দেখো যে প্রাথমিক উপাদান হচ্ছে প্রত্নতাত্ত্বিক খণ্ড বা মাটির পাত্র হতে পারে, যেগুলো আমরা সরাসরি কোনো জায়গা থেকে, স্পট থেকে, হিস্ট্রিক্যাল প্লেস থেকে পাওয়া গেছে সরাসরি, সেটা হচ্ছে প্রাথমিক উপাদান। যেমন দেখো স্বাধীনতা সংগ্রামের ব্যক্তিগত ডায়েরি, যেমন সুভাষচন্দ্র বসুর লেখা বিভিন্ন বই রয়েছে, আর মহাত্মা গান্ধীর লেখা বই রয়েছে, সরকারি মহাফেজখানা রাখা আসল তাম্রলিপি, সেগুলো হচ্ছে প্রাথমিক উপাদান। গৌণ উপাদান হচ্ছে প্রাচীন ভারতের শাসন ব্যবস্থার উপর বিভিন্ন বই এবং যেখানে গবেষণা করে লেখা হয়। তাহলে ঐতিহাসিক উপাদানকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, প্রাথমিক উপাদান, গৌণ উপাদান, তো প্রাথমিক উপাদান এগুলোর মধ্যে এগুলো পড়ছে। আর একটা জিনিস এখানে লেখা রয়েছে দেখো, যে গৌণ উপাদান হলো প্রাথমিক উপাদানের উপর ভিত্তি করে পরবর্তীকালে তৈরি করা হয়েছিল। এরপরে দেখো সমাজবিদ্যা ক্লাসে গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনার সময় শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত?
সমাজবিদ্যা ক্লাসে গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনার সময় শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? উত্তর করবে সমাজবিদ্যা ক্লাসে গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনার সময় শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? দেখো, সমাজবিদ্যা ক্লাসে গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনার সময় শিক্ষকের ভূমিকা হচ্ছে আলোচনার গতিপথ পর্যবেক্ষণ করা, অর্থাৎ আলোচনার গতি কোন দিকে যাচ্ছে সেই দিকটা লক্ষ্য রাখা, অর্থাৎ টপিক থেকে অন্য টপিকে চলে যাওয়া নয়, গতিপথ যাতে ঠিক থাকে, ওই যাতে ঠিক থাকে সেটা পর্যবেক্ষণ করা, প্রয়োজনে শিক্ষার্থীদের সূত্র ধরিয়ে দেওয়া, অর্থাৎ শিক্ষকের ভূমিকা হচ্ছে গতিপথ এবং তার গতি সম্পর্কে শিক্ষার্থীদের আলোচনার উপর নজর রাখা, সেটা হচ্ছে শিক্ষকের প্রধান কাজ সমাজবিদ্যা ক্লাসে। বাদ বাকিগুলো দেখো, অপশন 2 কে নিতে এই ধরনের শব্দ পেডাগোগিতে চলবে না, তাহলে এটা হবে না। ভুল উত্তর দিলে শিক্ষার্থীদের থামিয়ে দেওয়া কখনোই একটা মানে কি বলা যায় ভালো জিনিস নয়। আলোচনার সময় শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গিয়ে শিক্ষার্থীদের স্বাধীনভাবে কথা বলতে দেওয়া, স্বাধীনভাবে ছোট্ট ছেলে মেয়ে স্বাধীনভাবে কথা বলতে দিলে তারা টপিক থেকে বাইরে বেরিয়ে যাবে। তাই আলোচনার গতিপথ পর্যবেক্ষণ করা, প্রয়োজনে শিক্ষার্থীদের সূত্র ধরিয়ে দেওয়া, এটা হচ্ছে সমাজবিদ্যা ক্লাসে শিক্ষকের ভূমিকা। 7 নম্বর দেখো, সমাজবিদ্যা পাঠ্যক্রমের সমন্বিত পদ্ধতি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বা ব্যবহারের মূল সার্থকতা কি? সমাজবিদ্যা কারিকুলামে যখন আমরা কোনো জিনিস পড়াচ্ছি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সেখানে আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অর্থাৎ সমন্বিত দৃষ্টিভঙ্গি রাখার মূল সার্থকতা কোন জায়গায়, অর্থাৎ উদ্দেশ্যটা কি? সমাজবিদ্যা পাঠ্যক্রমের সমন্বিত পদ্ধতি অর্থাৎ ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এর ব্যবহারের মূল সার্থকতা কোন জায়গায়? দেখো, সমাজবিদ্যা পাঠ্যক্রমের সমন্বিত পদ্ধতি এটা হচ্ছে একটা সামগ্রিক একক হিসাবে উপস্থাপন করে। কেমন? মনে করো তুমি ইতিহাস পড়ছো, ইতিহাস পড়তে গিয়ে কোনো একটা যুদ্ধের সাল তারিখ তোমার মুখস্থ হয়ে গেছে বা কোনো রকমে তুমি জানো, বা তার ঘটনা সম্পর্কে তুমি জানো, এরা প্রেক্ষাপট জানো, যুদ্ধের ইতিহাসের প্রেক্ষাপট তুমি জানো, তার প্রভাবও জানো, এবং এর মাধ্যমে জানার মাধ্যমে তুমি এটাও জানবে যে ওই কি কারণে যুদ্ধ হয়েছিল, তার সাথে সাথে ইতিহাসের কেমন সম্পর্ক, কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, প্রথম গোলা বারুদের ব্যবহার কোন যুদ্ধে হয়েছিল, কি কারণে হয়েছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট, কেন যুদ্ধটা হয়েছিল, তারা কোথা থেকে এসেছিল, তাদের ভৌগোলিক অবস্থান কোন জায়গায়। তাহলে আমি ইতিহাস পড়ার সাথে সাথে 1 নম্বর হচ্ছে বিজ্ঞানের টেকনোলজি, 2 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান, এইগুলো সম্পর্কে আমরা একটা বন্ড তৈরি করছি না, একটা সম্পর্ক তৈরি করছি না, এই সম্পর্ককে একটা সামগ্রিক একক হিসাবে উপস্থাপন করা, সেটাকেই বলা হচ্ছে সমন্বিত পদ্ধতি। অর্থাৎ বিজ্ঞানও যখন পড়বো, সেই বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারকের ইতিহাসও তেমন আমাদের পড়তে হবে, তার সাথে সাথে ভূগোলও যখন পড়বো, ভূগোলের সাথে সাথে সেইখানে কার আদিবাসী কারা, তাদের খাদ্য অভ্যাস কি, বিভিন্ন ধরনের ইতিহাসও আমাদের পড়তে হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা সমাজকে একটা সামগ্রিক একক হিসাবে উপস্থাপন করা। শুধুমাত্র আমি ভূগোল পড়ে গেলাম, তার মানে ইতিহাসটা জানলাম না, তাহলে এটা আমরা বিচ্ছিন্ন দ্বীপ নয়, আলাদা আলাদা পার্ট নয়, সমাজ সেখানে ইতিহাস, ভূগোল, টেকনোলজি সবগুলোর একক একটা সামগ্রিক উপস্থাপন। এই জন্য বলা হচ্ছে সমন্বিত পদ্ধতির মাধ্যমে শিক্ষা দান করা, এটা একটা উদ্দেশ্য। তো সমন্বিত পদ্ধতি, এটা একটা বন্ড থাকবে যাতে যেখানে ইতিহাস, ভূগোল, বিভিন্ন নীতি সম্পর্কে শিক্ষার্থীরা অবশ্যই জানবে। এরপরে দেখো, উচ্চ প্রাথমিক ইতিহাস পড়ানোর সময় কোন প্রাচীন সৌধ পরিদর্শনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কোনটি? কোন একটা সৌধ, মনুমেন্ট, স্মৃতি বা কোন একটা মন্দির, কোন একটা স্থাপনা তুমি পরিদর্শন করলে, এর উদ্দেশ্য কোনটি? বলো। উচ্চ প্রাথমিক ইতিহাস পড়ানোর সময় কোন প্রাচীন সৌধ যখন তুমি পরিদর্শন করতে চাইছো, সেখানে অনেকগুলো ব্যাপার কিন্তু তোমাকে মাথায় রাখতে হয়। শিক্ষার্থীরা অনেক কিছু সেখান থেকে শেখে,
মূল যে জিনিসটা ভালো করে দেখো সেটা হচ্ছে পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব প্রমাণের সমন্বয়। ছোট ছোট ছেলেমেয়েরা যারা তোমার কাছে পড়ছে, ছোট ছোট ছেলেমেয়েরা যারা তোমার কাছে পড়ছে, প্রতিদিন তারা ক্লাসে এসে ইতিহাস পড়ার সময় এই যুদ্ধ সেই যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন মনুমেন্ট তারা জানে, যে কুতুব মিনার, আগ্রার তাজমহল, বিভিন্ন ধরনের মন্দির, বিভিন্ন স্থাপনা সম্পর্কে তারা নাম শুনে। এই যে সাদা কালো লেখা এবং কয়েকটা রঙিন ছবির মধ্যে তাদের ওই দৃষ্টিভঙ্গিটা আটকে যায়। অবাক হবে যে শিক্ষার্থীরা কিন্তু এই সমস্ত জিনিস বেশি দিন তারা ধরে রাখতে বা সংরক্ষণ করতে পারে না। কিন্তু সেই সমস্ত শিক্ষার্থীদেরকে যদি আমরা পুঁথিগত বিদ্যার সাথে সাথে বাস্তব প্রমাণের জন্য কোনো মনুমেন্ট, মনে করো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিয়ে যাওয়া হলো, বিভিন্ন ঐতিহাসিক প্লেসে তাদেরকে নিয়ে যাওয়া হলো, তারা যখন ওই পুঁথিগত বিদ্যার সাথে বাস্তবের যখন সম্পর্ক পাবে না, সেটা তার শিখনটা হবে চিরস্থায়ী। অর্থাৎ প্রাচীন শৈব পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব প্রমাণের সমন্বয় করা। এখনকার বইতে অনেক বেশি পরিমাণে রঙিন ছবি ব্যবহার করা হয়েছে, কিন্তু ছবি তো কথা বলে না, যেখানে টাচ করা যায় না, যেখানকার প্রাচীন যুগের ইতিহাস ওই জায়গাটায় একবার পৌঁছালে মনে মনে তো ইমেজিন, কল্পনা করা যায় না। তাই সৌধ পরিদর্শনের শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে যে পুঁথিগত বিদ্যার সাথে বাস্তবের প্রমাণ থাকতে হবে এবং সেটা শিক্ষার্থীরা স্পর্শ করে অভিজ্ঞতার মাধ্যমে সেটা জানবে, বুঝবে। মনে করো যে হাজারদুয়ারি প্লেসে কেউ ঘুরতে গেল, তো হাজারদুয়ারি প্লেসে ঘোরার সময় তার মনে হতেই পারে এই জায়গাটায় বা এই সমস্ত জায়গায় নবাব বা তার সিপাহী এরা থাকতো। এই যে ইমাজিন, এটাই অনেক বড় কথা, সেটা মনে রাখতে সাহায্য করে। বোঝা গেল? এরপরে দেখো যেটা এখানে বলা হচ্ছে যে তাত্ত্বিক জ্ঞান থেকে বাস্তবের একটা প্রয়োগ ঘটানো। যে দেখো এখানে বাস্তব উদাহরণ দেওয়া রয়েছে, যে এখানে পুঁথিগত বিদ্যার কয়েকটা সাদা কালো লেখা, কাগজ, রঙিন ছবি, সেখান থেকে যদি আমরা তাদের একটা সবুজ পৃথিবীতে এরকম একটা মনুমেন্টের মতো জায়গায় তাদেরকে যদি বাস্তবে তাদেরকে নিয়ে আসা যায় এবং তারা পুঁথিগত বিদ্যার সাথে যদি এই বইয়ের সাথে যদি তারা কানেক্ট করতে পারে, এই যে সাদা কালো বইটা পড়ানো হচ্ছে ক্লাসে, তার সাথে যদি কানেক্ট করতে পারে, তাহলে পৃথিবীটা তাদের কাছে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে এবং জানার আগ্রহ অনেক পরিমাণে বেড়ে যাবে। আমাদের আপার প্রাইমারি টেটের আর্টসের প্র্যাকটিস ব্যাচ এবং সায়েন্সেরও প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে। যারা এনরোল করনি তারা অবশ্যই করে নেবে। আমাদের 6 এপ্রিল থেকে ক্লাস শুরু হয়েছে এবং প্র্যাকটিস ব্যাচের সাথে সাথে যারা ফাউন্ডেশন ব্যাচ নিতে চাও তারা অবশ্যই নিয়ে নেবে। এখানে দেখো আর্টসের 1080 টাকা এবং সায়েন্সের জন্য 1200 টাকা প্রাইস, একদম কম দামে এবং রিজনেবল প্রাইসে রাখা হয়েছে। তার সাথে সাথে প্র্যাকটিস ব্যাচে যারা আছো তারা ওয়েট করো, আমরা 6 এপ্রিল থেকে ক্লাস স্টার্ট করব। দুর্দান্ত প্র্যাকটিস হবে এবং তার সাথে সাথে তোমার সিলেবাসও কমপ্লিট হবে। 9 নম্বর দেখো, সামাজিক বৈষম্য পাঠদানের ক্ষেত্রে আপনার প্রধান লক্ষ্য কোনটি? সামাজিক বৈষম্য একটা পাঠদান আপনি করছেন ক্লাসে, তো আপনার লক্ষ্যটা কি হবে? প্রধান লক্ষ্য কি হবে? দেখো, সামাজিক বৈষম্য যখন আমরা কোনো শিক্ষার্থীদেরকে শেখাচ্ছি যে সামাজিক বৈষম্য, এটা যখন পাঠদান করা হচ্ছে তখন প্রধান যে লক্ষ্যটি হবে সেটি হচ্ছে প্রচলিত সামাজিক ব্যবস্থার যৌক্তিক বিশ্লেষণ করা। অর্থাৎ প্রচলিত যে সমাজ ব্যবস্থাটা রয়েছে সেখানে বিভিন্ন ভালো দিক মন্দ দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, একদম কোন ধরনের পক্ষপাতিত্ব না করে শিক্ষার্থীদেরকে বুঝতে শেখানো যে এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা দীর্ঘদিন এরকম চলতে পারে না। সেই সমাজ ব্যবস্থাটা সে তখনকার প্রেক্ষাপটে অবশ্যই শিক্ষার্থীদেরকে ধীরে ধীরে তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম, যে আপনার প্রধান লক্ষ্য হবে এই সমাজ ব্যবস্থাকে আরো উন্নত করা। তো উন্নত করতে গেলে বর্তমানে যে সমাজ ব্যবস্থাটা রয়েছে সেই সমাজ ব্যবস্থাটার কোন কোন জায়গায় ভুল রয়েছে, খামতি রয়েছে, সেই জায়গাগুলো শোধরানোর মতো পরিস্থিতি তাদেরকে তৈরি করতে হবে। কোন কোন জায়গায় শোধরানো যেতে পারে এবং কিভাবে শোধরানো যেতে পারে একমাত্র শিক্ষার মাধ্যমে, তাই নয় কি? তাহলে এই প্রচলিত সমাজ ব্যবস্থার যৌক্তিক বিশ্লেষণ করা শিক্ষার্থীদেরকে ধীরে ধীরে ঢুকিয়ে দিতে হবে, কোনো ধরনের পক্ষপাতিত্ব চলবে না। 10 নম্বর দেখো, ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতিতে সমাজবিদ্যা শেখানোর প্রথম ধাপ কোনটি?
তোমরা জানো অবশ্যই যে ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড খুবই গুরুত্বপূর্ণ। দুটো মেথড বা আরোহী পদ্ধতি বা অবরোহী পদ্ধতি দুটোই সমাজবিদ্যা শেখানোর একটা বড় একটা ধাপ বলা যায়। ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি সমাজবিদ্যা শেখানোর প্রথম ধাপ কোনটি? ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথড। এখানে বলা হচ্ছে শুধুমাত্র ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতিতে সমাজবিদ্যা শেখানোর প্রথম ধাপ কোনটি? দেখো ভালো করে, যে শিক্ষার্থীদের সামনে অনেকগুলো বাস্তব উদাহরণ ও তথ্য উপস্থাপন করা। শিক্ষার্থীদের সামনে আগে প্রথমে অনেকগুলো তথ্য উপস্থাপন করলাম, উদাহরণ দিলাম, সেখান থেকে সূত্রে নিয়ে গেলাম। আর অবরোহী পদ্ধতি ঠিক তার উল্টোটা, সূত্র থেকে উদাহরণে আসা। ইন্ডাকটিভ মেথড মানে হচ্ছে যে শিক্ষার্থীদের সামনে অনেকগুলো বাস্তব উদাহরণ দেওয়া। যেমন মনে করো, আমি এর আগে উদাহরণটা দিয়েছি, যেটা হচ্ছে যে মনে করো একজন ছোট্ট শিশু, সে কখনো পাখি দেখেনি, তো প্রথমে তাকে একটা পাখি দেখে চেনানো হলো যে এটা একটা পাখি। তো স্বাভাবিকভাবে সে পাখি দেখলো যে পাখির দুটো ডানা আছে, ঠোঁট আছে, দুটো পা আছে, উঠতে পারে, পালক আছে, এরকম আরো অনেক রকম পাখি দেখলো। দেখে নিয়ে সে একটা সাধারণ সূত্র গঠন করলো যে পাখি মানে কি। পাখি শব্দটি শুনলে তার মনে কি কল্পনার উদয় হয়? একটি ছেলেকে বারবার বলা হয় যে দেখো চাঁদ, বলেই তাকে আকাশের দিকে দেখানো হয় যে দেখো চাঁদ, চাঁদ মামা উঠেছে। এই যে আমরা নির্দেশ করছি যে দেখো চাঁদ মামা উঠেছে, তখন চাঁদের এই যে চাঁদ উচ্চারণ, এই নাম শুনলেই চাঁদ কোথায় থাকে এবং কোথায় দেখতে পাওয়া যাবে, এই একটা সাধারণ সূত্র ওই ছোট্ট শিশুটি গঠন করে নেয়। চাঁদের কথা বললেই সে কিন্তু আকাশের দিকে তাকাবে। তাহলে এটাই বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, যেখানে বাস্তব উদাহরণ দেওয়া, এরপরে সূত্র উপস্থাপন করা, মানে সূত্র গঠন করা। আর ডিডাকটিভ মেথডটা ঠিক তার উল্টোটা, আগে সূত্র শেখানো। যেমন গণিতে, বীজগণিতে আমরা সাধারণত আগে সূত্র শিখি নাকি, তারপরে আমরা সেটাকে অ্যাপ্লাই করি, সেরকম ব্যাপারটা। তো কার্যকরী শিখন পদ্ধতি কোনটি? আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি দুটোই অনুসন্ধান পদ্ধতি। আরোহী পদ্ধতিতে বাস্তব উদাহরণ এবং সেখান থেকে সাধারণ সংজ্ঞায় আসবো। আর অনুসন্ধান পদ্ধতিতে যেটা আমরা এর আগে বলেছি, এনকোয়ারি অ্যাপ্রোচে প্রশ্ন করব, তথ্য সংগ্রহ করব, প্রমাণের অভ্যাস করব। তাহলে এটাই কিন্তু আমাদের সবচেয়ে কার্যকরী শিখন পদ্ধতি হবে। 11 নম্বর দেখো, সমাজবিদ্যা ক্লাসে ফ্লো চার্ট বা রোড ম্যাপ ব্যবহারের মূল উদ্দেশ্য কোনটি? ফ্লো চার্ট ব্যবহার বা রোড ম্যাপ, ফ্লো চার্ট বা রোড ম্যাপ আমরা কেন ব্যবহার করি সমাজবিদ্যা ক্লাসে? সমাজবিদ্যার ক্লাসে ফ্লো চার্ট বা রোড ম্যাপ আমরা ব্যবহার করি এই কারণে, যাতে তথ্যের পর্যায়ক্রমিক ও যৌক্তিক বিন্যাস সম্ভব হয়। একটা ফ্লো থাকে, একটা গতি থাকে। আমরা যে ক্লাসে যে জিনিসটা আমরা শেখাচ্ছি বা পড়াচ্ছি, সেটা কোনোভাবে ডিস্ট্রাক্ট হয়ে একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে নয়, তাহলে মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। যাতে আমাদের তথ্যগুলো উপস্থাপন পর্যায়ক্রমিক হয় এবং যাতে আমরা ঠিক মূল লক্ষ্যে পৌঁছাতে পারি, এই কারণেই ফ্লোচার্ট বা রোডম্যাপ আমরা কিন্তু ব্যবহার করে থাকি। 12 নম্বর দেখো, সমাজবিদ্যা পাঠদানে আইসিটি ব্যবহারের প্রধান সার্থকতা কি? আইসিটি মানে হচ্ছে কম্পিউটার বা প্রযুক্তি। 21 শতকের যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। এখানে ব্যবহার হচ্ছে এআই এর যুগ। এই জায়গাটা হচ্ছে প্রযুক্তিগত কৌশল শেখানোর যুগ। এবং এখানে সমাজবিদ্যা পাঠদানে আইসিটি যে ব্যবহার করব, এর প্রধান উদ্দেশ্য কোনটি হবে? দেখো, যে বিমূর্ত যে ধারণাগুলোকে দৃশ্যমান ও মূর্ত করা। একটি ক্লাসে আমি তাজমহল সম্পর্কে পড়াচ্ছি, তো তাজমহল বাস্তবে দেখা অনেক সময় সম্ভব হয় না সবাইকে। তো আমি যদি এরকমই একটা ডিসপ্লে বোর্ডে বড় ধরনের তাজমহলের ছবি পরিবেশন করি বা অ্যানিমেশন প্রদর্শন করি, তাহলে তারা কিন্তু কিছুটা ফিল নিতে পারে। তাহলে সেটাই হচ্ছে আইসিটি ব্যবহারের প্রধান উদ্দেশ্য। যেমন পৃথিবীর ম্যাপ আমরা শুধুমাত্র কাগজে দেখি, সেটা যদি আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখি, বা সৌরজগতের ছবি আমরা দেখি, কিন্তু সে সৌরজগৎটা কিভাবে মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা আমরা অনেক সময় দেখতে পাই না। সেটা যদি আমরা অ্যানিমেশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেখাই, তাহলে সেটা কিন্তু আইসিটি ব্যবহারের প্রধান সার্থকতা এটাই, যে জিনিসগুলো আমরা কল্পনা করতে পারছি না, একভাবে দেখতে পাচ্ছি না, এককভাবে দেখতে পাচ্ছি না,
সেটা দৃশ্যমান ও মূর্ত করা আইসিটি ব্যবহারের প্রধান উদ্দেশ্য। বি নম্বরটা উত্তর অনেকে করতে পারো যে পরিবেশকে আধুনিক ও তত্ত্ববহুল করা। আধুনিক এবং তত্ত্ববহুল করা এটা ঠিক, কিন্তু আমার সমাজবিদ্যার ক্লাসে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সেটা ওরা দেখতে এবং এবং সেটা মানে মূর্ত বিষয়বস্তুকে বেশি ভালোবাসে। শিখনের পরিবেশকে আধুনিক তত্ত্ববহুল করা সেটা তো উচ্চ স্তরের কাজ। তো আপার প্রাইমারি ক্লাসের ছেলে মেয়েদেরা তারা বিমূর্ত থেকে মূর্ত জিনিসকে আরো বেশি পছন্দ করে। তো শিক্ষায় আইসিটি ব্যবহারের প্রধান উদ্দেশ্য এটাই যে কঠিন প্রযুক্তি ব্যবহার করে সেগুলো শিক্ষার্থীদের সামনে বাস্তব রূপ দেওয়া, যে যেগুলো চোখে দেখা যায় না, কল্পনা করা কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময় সেগুলো। 13 নম্বর দেখো, সমাজবিদ্যা পাঠদানে বৈচিত্র্যময় নির্দেশনা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ব্যবহারের মূল লক্ষ্য কোনটি? সমাজবিদ্যা পাঠদানে বৈচিত্র্যময় নির্দেশনা অর্থাৎ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন এই ব্যবহারের মূল লক্ষ্য কোনটি? সমাজবিদ্যা পাঠদানে বৈচিত্র্যময় নির্দেশনা বলতে আমরা বুঝি শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত শিখন চাহিদা পূরণ। কেমন? যে বৈচিত্র্যময়, যেমন কারো ক্লাসে শেখার ক্ষমতা অল্প রয়েছে, কারো কেউ একটু দ্রুত গতিতে শেখে, কেউ কেউ ভাষা বুঝতে তার সমস্যা রয়েছে। এই যে সমাজবিদ্যা পাঠদানের বৈচিত্র্যময় নির্দেশনা, এই বৈচিত্র্যময় নির্দেশনা ব্যবহার যদি করা হয়, একটা মেথড কি মনে করো, এটা একটা মেথড, এই মেথডকে যদি আমরা বিভিন্ন ভাবে উপস্থাপন করি তাহলে সেখানে যারা শিখনে অক্ষম রয়েছে, দ্রুত সম্পন্ন শিক্ষার্থী রয়েছে, এই মেথডটাই তাদের কাছে সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। এটা আর কেউ কখনো ভুল করবে না, কারণ একটা জিনিসকে কত রকম ভাবে বোঝানো যেতে পারে সেটাই টিচার এখানে প্রয়োগ করছে। অর্থাৎ বৈচিত্র্যময় নির্দেশনা বলতে শিক্ষার্থীদের ব্যক্তিগত শিখন চাহিদা পূরণ সেটা কিন্তু ক্লাসের মধ্যে সম্ভব হচ্ছে। যেমন যদি আগে মনে করা হতো যে শিক্ষার্থীদের মেধা অনুযায়ী পৃথক গোষ্ঠী তৈরি করা, এটা বর্তমানে করা হয় না। যে উচ্চ মেধার শিক্ষার্থীরা আলাদা ক্লাসে বসবে, নিম্ন মেধার শিক্ষার্থীরা আলাদা ক্লাসে বসবে, এটা কিন্তু অপমানজনক। এখানে প্রতিটা শিক্ষার্থীর শিক্ষা করার অধিকার রয়েছে। তো প্রতিটা শিক্ষার্থীদের নিজস্ব শেখার ধরন ও গতিকে সম্মান জানিয়ে পাঠদান প্রক্রিয়াকে মানিয়ে নেওয়া, এর জন্যই হচ্ছে বৈচিত্র্যময় নির্দেশনা। সমাজবিদ্যা পাঠদানে আবিষ্কারমূলক শিখন ডিসকভারি লার্নিং এর শিক্ষকের প্রকৃত ভূমিকা কোনটি বলো? আবিষ্কারমূলক শিখনে শিক্ষকের প্রকৃত ভূমিকা কোনটি? সমাজবিদ্যা পাঠদানে আবিষ্কারমূলক শিখন ডিসকভারি লার্নিং এর শিক্ষকের প্রকৃত ভূমিকা কোনটি? সমাজবিদ্যা পাঠদানে আবিষ্কারমূলক শিখনে শিক্ষকের প্রকৃত ভূমিকা, দেখো শিক্ষার্থীদের প্রকৃত ভূমিকা হচ্ছে শিখনের ক্ষেত্রে সহায়কের ভূমিকা পালন। এটা ভুল করে স্টার মার্ক দেওয়া রয়েছে। তো সমাজবিদ্যা পাঠদানে আবিষ্কারমূলক শিখনের শিক্ষকের প্রকৃত ভূমিকা হচ্ছে সহায়ক ভূমিকা পালন করা। এটা বলে দিলাম এই কারণে এটা স্টার মার্ক দেওয়া ছিল। তো পাঠদানে আবিষ্কারমূলক শিখনে ডিসকভারি লার্নিং এর শিক্ষকের প্রকৃত ভূমিকা হচ্ছে যে শিক্ষার্থীরা যেটা আবিষ্কার করবে শিক্ষক তাতে সহায়তা করবেন আংশিকভাবে। এর আগেও আমি বলেছি, লেভ ভাইকটস্কি বলেছিলেন যে স্ক্যাফোল্ডিংটা হতে হবে অস্থায়ী এবং অবশ্যই শিক্ষার্থীদের ওই হেল্পিং হ্যান্ডটা অর্থাৎ স্ক্যাফোল্ডিং মাচানটা ধীরে ধীরে কমিয়ে আনতে হবে যাতে শিক্ষার্থীরা স্বনির্ভর হতে পারে। 15 নম্বর দেখো, সমাজবিদ্যা পাঠদানে জিপিএস সংক্রান্ত কোন দক্ষতার ওপর আপনি সর্বাধিক জোর দেবেন? অর্থাৎ সমাজবিদ্যা পাঠদানে জিপিএস সংক্রান্ত কোন দক্ষতার উপর আপনি সর্বাধিক জোর দেবেন কোনটি? ক্লাস 6 এর ভূগোল বইতে দেখবে জিপিএস কথা রয়েছে, ক্লাস 8 এর ভূগোল বইতে দেখবে জিপিএস কথাটি রয়েছে। তো এই সমাজবিদ্যা পাঠক্রমে যখন জিপিএস এর সংক্রান্ত কোনো টপিক আসবে তখন কোন দক্ষতার উপর আপনি সর্বাধিক জোর দেবেন? এই যে কোশ্চেন গুলো নেওয়া হয়েছে এই কোশ্চেন গুলো অতি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আমি আরেকটা জিনিস আমি তোমাদেরকে যত সম্ভব প্রথমের দিকে বলেছিলাম যে এই কোশ্চেন গুলো শুধুমাত্র পরীক্ষায় আসার জন্য পড়ছি তা নয়, এটা করলে ভুল হবে। এই ধারণাটা কনসেপ্টটাই ভুল যে পরীক্ষায় আসবে তাই আমরা পড়ছি, বা পরীক্ষায় কনসেপ্ট মিলবে আসবে তো নয়, মানে হুবহু কোশ্চেন কখনো কোনোদিনও আসে না। কনসেপ্ট
মিলবে, পেডাগোগিতে কনসেপ্ট মেলে, আর ইতিহাস ভূগোলে হুবহু কোশ্চেন গুলো আসে। তো এই পেডাগোগিতে যখন কনসেপ্ট মিলবে, এই কনসেপ্টটা শুধুমাত্র পরীক্ষায় আসবে আর আনসার করব এই কারণে নয়, তুমি যখন পরীক্ষায় পাশ করে যাবে, যখন তুমি ইন্টারভিউ বোর্ডে পরীক্ষা দিতে যাবে, তুমি কি বলতে পারবে এই ধরনের কোশ্চেন তোমাকে করা হবে না? জিপিএস সংক্রান্ত কোন দক্ষতার উপর আপনি সর্বাধিক গুরুত্ব দেবেন, তো ইন্টারভিউয়ারের একটা কোশ্চেন, একটা টপিক। তাই এখানে এইগুলো ব্যাখ্যাগুলো এবং তার সাথে সাথে উত্তর করার মানসিকতা রাখো, পরীক্ষায় যেমন কাজে দেবে, ইন্টারভিউতেও তেমন কাজে দেবে। সমাজবিদ্যা পাঠদানে জিপিএস সংক্রান্ত কোন দক্ষতার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এর ওপর ব্যবহারিক প্রয়োগ, সে তার উপর সর্বাধিক জোর দিতে হবে। এরপরে দেখো, ফিল্ড ট্রিপ বা ক্ষেত্র সমীক্ষা শেষে শিক্ষকের প্রধান ও প্রথম দায়িত্ব কোনটি? কোন এক জায়গায় মনে করো ফিল্ড ট্রিপ করতে গেল বা ক্ষেত্র সমীক্ষা করতে গেল শিক্ষক এবং শিক্ষার্থী মিলিতভাবে, তো কোনো এক জায়গা থেকে ফিরে এসে, কোনো একটা ঐতিহাসিক প্লেস থেকে ফিরে আসে বা কোনো একটা উদ্যোগমূলক প্রতিষ্ঠান থেকে ফিরে এসে, যে কোনো সাবজেক্টের হতে পারে, শিক্ষকের প্রধান দায়িত্ব ও প্রথম দায়িত্ব কোনটি? দেখো, ফিল্ড ট্রিপ বা ক্ষেত্র সমীক্ষার শেষে প্রধান কাজ হচ্ছে অর্জিত অভিজ্ঞতার যৌথ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। অর্জিত যে অভিজ্ঞতা থাকবে সেটা যৌথ বিশ্লেষণ করব এবং মূল্যায়ন করব। অর্থাৎ শুধুমাত্র গেলাম আর ফিরে আসলাম, এসে সবাই ভুলে গেলাম, তা হবে না। ফিল্ড ট্রিপে গিয়ে প্রত্যেক শিক্ষার্থী দেখার দৃষ্টিভঙ্গি, তাদের অভিজ্ঞতা আলাদা হয়। সেই যৌথ যে অভিজ্ঞতা, সেগুলো লিপিবদ্ধকরণ এবং বিশ্লেষণ করা ও মূল্যায়ন করা, যে এটা আমরা এইভাবে দেখেছি এবং এইভাবে আমরা সেখানে অভিজ্ঞতা অর্জন করেছি। 17 নম্বর দেখো, সমাজবিদ্যা পাঠদানে সক্রেটিস পদ্ধতি ব্যবহারের মূল উদ্দেশ্য কোনটি? সক্রেটিস পদ্ধতি ব্যবহারের মূল উদ্দেশ্য কোনটি? ভালো করে দেখো, সক্রেটিস পদ্ধতির ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে অন্তর্দৃষ্টি ও যৌক্তিক চিন্তা জাগ্রত করা। অর্থাৎ শিক্ষার্থীদের যে এনকোয়ারি পদ্ধতি অ্যাপ্রোচ যেটা আমরা পড়িয়েছিলাম না, সেই এনকোয়ারি অ্যাপ্রোচ থেকেই সক্রেটিস পদ্ধতি, যেখানে অন্তর্দৃষ্টি জাগ্রত করা, অর্থাৎ প্রশ্ন করার মানসিকতা, বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে বিশ্লেষণ করার মানসিকতা, এটাই হচ্ছে সক্রেটিস পদ্ধতি বলা যায়। তো আবারও আমি বলছি যে আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচ এবং টেটের প্র্যাকটিস ব্যাচ দুটোই আমাদের লঞ্চ হয়েছে। 6 এপ্রিল থেকে ক্লাস স্টার্ট। যারা এনরোল করনি তারা অবশ্যই অতি সত্বর এনরোল করে নেবে, কারণ আমাদের ব্যাচের লিমিটেড সংখ্যক ছাত্রছাত্রীরা সাধারণত অ্যাডমিশন নিতে পারে। তো এখনো পর্যন্ত সুযোগ রয়েছে তোমরা অ্যাডমিশন করার। 18 নম্বর দেখো, সমাজবিদ্যা পাঠদানে মানচিত্রের স্কেল ব্যবহারের প্রধান সার্থকতা কোন জায়গায়? মানচিত্রের স্কেল আমরা কেন ব্যবহার করব? সমাজবিদ্যা পাঠদানে মানচিত্রের স্কেল কেন আমরা ব্যবহার করব বলো? দেখো, স্কেল আমরা এই কারণে ব্যবহার করব যাতে ভূমিভাগ ও মানচিত্রের দূরত্বের মধ্যে আনুপাতিক একটা সম্পর্ক আমরা বুঝতে পারি। স্কেলের প্রধান মানচিত্রের যে ভূমির দূরত্ব, সেটা স্কেলে কাগজে যদি আমরা সেটা একটা আনুপাতিক দূরত্ব যে সম্পর্ক আমরা বের করি স্কেলের মাধ্যমে, সেটাই হচ্ছে প্রধান সার্থকতা। এটাই যে তার অনুপাতটা একদম ছোট্ট জায়গার মধ্যে কিভাবে আমরা বের করব। সমাজবিদ্যা পাঠদানের সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং মেথডের প্রধান সার্থকতা কোন জায়গায়? সমাজবিদ্যা পাঠদানের সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং মেথড, এর সার্থকতা কোনটি বলো? সমস্যা সমাধান পদ্ধতি সমাজবিদ্যা পাঠদানের ক্ষেত্রে সেটা হচ্ছে, দেখো, বৈজ্ঞানিক পদক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। সমস্যা সমাধান পদ্ধতি মানে হচ্ছে কোন একটা প্রবলেম, মানে সমাজবিদ্যা পাঠদানে মনে করো একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। মনে করো একটা প্রবলেম তৈরি হয়েছে, যেটা আমি আগের একটা ক্লাসে বলছিলাম যে অ্যাসাইনমেন্ট দেওয়া। মনে করো যে বর্তমানে নারী শিক্ষার সমস্যা বা বর্তমানে বিভিন্ন ধরনের অসামাজিকতার যে একটা
গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এর পদক্ষেপে সমাজের সুস্থ মানুষদের কি ভূমিকা, এটা একটা সমস্যা। এই সমস্যার জন্য কি কি ধরনের অপরাধ বর্তমানে ঘটে চলেছে অধিক পরিমাণে, সেই সমস্যার সমাধান খুঁজতে বের হওয়া, অর্থাৎ খুঁজতে বের হওয়া মানে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করা, বিভিন্ন নিউজ পেপার, পত্রিকা, বিভিন্ন ধরনের চ্যানেল, বিভিন্ন ধরনের ঘটনা, সেগুলো বিশ্লেষণ করে এর সমাধান করা, যে এই ধরনের অপরাধ বেশি, কি কারণে অপরাধটা হচ্ছে সেটা খুঁজে বের করা, এবং এর সমাধান কোথায়, সমাজ ব্যবস্থা আগামী 5 বছরে কোথায় দাঁড়াবে, এই ধরনের সমস্যা সমাধান পদ্ধতির প্রধান সার্থকতা কোথায়, যেখানে হচ্ছে বৈজ্ঞানিক পদক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। শুধুমাত্র একটা বলে দিলাম যে এর সমাধান এই, এটা নয়, আমরা বিশ্লেষণ করছি, প্রমাণ করছি, এর কারণে একটা সিদ্ধান্ত গ্রহণে কিন্তু আসা যাচ্ছে। 20 নম্বর দেখো, সমাজবিদ্যা বিতর্ক সভায় বিচারক হিসাবে আপনার প্রধান বিবেচ্য বিষয় কোনটি হওয়া উচিত, বিবেচ্য কোনটি হওয়া উচিত। মনে করো সমাজবিদ্যার ক্লাসে একটা বিতর্ক সভার আয়োজন করা হয়েছে, বিচারক হচ্ছে আপনি, সেই বিচারক হিসাবে আপনার প্রধান কাজ কোনটি হবে? কাজ হবে দেখো যুক্তি নির্ভর বিশ্লেষণ ও তথ্যের বস্তুনিষ্ঠতা, অর্থাৎ যে বিশ্লেষণ করা হবে যুক্তি থাকতে হবে, দুই পক্ষের মধ্যে অবশ্যই যুক্তি থাকতে হবে। পৃথিবীর মানচিত্রে যে কাল্পনিক রেখাটি উত্তর মেরু ও দক্ষিণ মেরুকে সংযোগ করেছে তাকে কি বলা হয়? একটা ভূগোলের তথ্যমূলক প্রশ্ন, বলো পৃথিবীর মানচিত্রে যে কাল্পনিক রেখাটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে সংযোগ করেছে তাকে আমরা কি বলবো? কি বলবো? দ্রাঘিমা রেখা বলবো। কি বলবো? দ্রাঘিমা রেখা। দেখো যে দ্রাঘিমা রেখা যে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ মেরুকে কাল্পনিক রেখা সংযোগকারী। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে 326 খ্রিস্টপূর্বাব্দে, তখন মগধের সিংহাসনে কোন বংশ রাজত্ব করেছিল? এটা সমাজবিদ্যার তথ্যমূলক প্রশ্ন রয়েছে। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের সিংহাসনে কোন বংশ রাজত্ব করছিল? নন্দ বংশ রাজত্ব করছিল। এই নন্দ বংশের কে উচ্ছেদ করে ধর্মনন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে রাজত্ব করেছিল, বসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন ভারতে কোন রাজা অমিত্রাঘাত বা শত্রু হন্তারক উপাধি ধারণ করেছিলেন? প্রাচীন ভারতের কোন রাজা অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন। তো আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আরো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর বেশি বেশি করে পড়াশোনা করো। সামনেই যদি এক্সাম হয়ে থাকে ভোটের পরে, তাহলে কিন্তু পড়ার সুযোগ এই সময় যখন ভালোভাবে পড়তে পারছো তখন কিন্তু পারবে না, কারণ নোটিশ আসলে খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে।